ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছে নাজনীন মুনি। নিবেদন করছে জিপে চিস্পা। এখন পর্যন্ত খবর এসেছে 83 জনের মৃতের সংখ্যা বাড়ছে আতঙ্ক। পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। রোববার সরকার পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা শিক্ষার্থীদের সর্বাত্মক অসহযোগ আন্দোলনকে ঘিরে পুলিশ, আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের সংঘর্ষে সারা দেশে রণক্ষেত্র পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করলেও সরকার পতন না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান ধরে রাখার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি আগামীকাল সোমবার লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণাও এসেছে তাদের পক্ষ থেকে। আওয়ামী লীগ দেশে একটি গৃহযুদ্ধ তৈরি করতে চায় অভিযোগ করে ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, আজ লাঠি তুলে নিয়েছে তারা, প্রয়োজনে অস্ত্রের কথাও এসেছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন হুমকি আসায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ, এবার প্রতিরোধ করবে তারা। তবে ছাত্র আন্দোলন স্তব্ধ করার ক্ষমতা কারণ নেই জানিয়ে বিএনপি মহাসচিব এই আন্দোলনে তাদের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সরকার পতনের আন্দোলন বিজয়ের পথে। শিক্ষার্থীদের আন্দোলন আসলে যাচ্ছে কোন দিকে? যে অস্ত্র নিয়ে মাঠে নামার কথা বলছে তারা, ছাত্ররা সেই যোগানদাতাই বা কারা? সংকটের সমাধান কি এক দফা বাস্তবায়নে? এত সহজ কি হবে সরকার হটানো? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির এবং আছেন আমাদের সাথে সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। দর্শক, আছেন আপনারা আমাদের সাথে এই অনুষ্ঠানে। আমরা খুবই সংকটপূর্ণ অবস্থায় দেশের এই সময়ে আলোচনা করতে চাই। এই সংকট কত দূর যাবে, কতদিন থাকবে, সংকট সমাধানের পথ বা কী হতে পারে এখন। সবাইকে ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং অতিথিদেরকে কৃতজ্ঞতা জানাই এই সময় আমাদের সাথে এসে স্টুডিওতে যোগ হওয়ার জন্য। শামীম হায়দার পাটোয়ারিকে দিয়ে শুরু করি। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে আছেন। পরিস্থিতি এখনও পর্যন্ত মিডিয়াতে আসা সংখ্যা 83 জন, এর বাইরে আসলে কত সে সংখ্যা আমরা এখনও জানি না। অবস্থা খুবই ভয়ঙ্কর। স্মরণকালের বোধহয় সবচেয়ে বড় মৃত্যুর মধ্য দিয়ে দেশ যাচ্ছে একদিনে। কোন দিকে যাচ্ছে আসলে সব? খুবই দুঃখজনক, খুবই বেদনাদায়ক, এবং আমরা মনে করি এটা একটা ইররেসপন্সিবল পলিটিক্যাল রেসপন্স আজকে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগ বিরোধীদের রাস্তায় মুখোমুখি হতে দেয়া, যেটাতে ইনএভিটেবলি আওয়ামী লীগকে পিছু হটতে হবে। এটা আমরা কালকেও জানতাম, আজকে পিছুই হটতে হলো ব্যাপকভাবে। মাঝখানে অনেকগুলো লোক মারা গেল। 17ই ডিসেম্বর 2010-এ তিউনিশিয়াতে মোহাম্মদ বুয়াজিজি নামে একটা লোক তার ফল বিক্রি করতো। সে একটা অন্যায়ের বিচার ছিল লোকাল থানায় তখন বিচার করলো না। সে দুঃখে কষ্টে সবার সামনে গায়ে আগুন দিয়ে দিল। এই ছবিটা পুরো ভিডিওতে যখন সারা বিশ্বে দেখলো, তিউনিশিয়াতে একটা 7 দিনের ম্যাসিভ মুভমেন্ট হয়। এবং এর কিছুদিন পরেই বেন আলী, উনি 23 বছর সিরিয়াতে ডিক্টেটর ছিলেন, উনি পালিয়ে সৌদি আরব চলে যান। এর সাথে সাথেই একই সময় ইজিপ্টে তাহরির স্কোয়ারে বিশাল মুভমেন্ট শুরু হয় এবং ফেব্রুয়ারি 11 তারিখে 28 দিনের প্রোটেস্টের মাথায় হোসনে মোবারক 30 বছর ক্ষমতা থাকার পর ক্ষমতা ছেড়ে দেয়। লিবিয়াতে গাদ্দাফি একই সময়ে পালিয়ে যায়, মারা যায়। ইয়েমেনে আলী আবদুল্লাহ সালে 20 বছর থাকার পরে ওনার পতন হয়। সিরিয়াতে ভয়াবহ ঘটে, 5 লক্ষ লোক সিরিয়াতে মারা যায় সেই সময়। একই সময়ে আরব স্প্রিং নিয়ে কথা বলছি। আরব স্প্রিংয়ের সাথে অনেকে এটা তুলনা করে আওয়ামী লীগের লোকজনরা। আরব স্প্রিংয়ের সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে একমাত্র তিউনিশিয়া ছাড়া আর কোনো আরব স্প্রিংই রক্তপাত বন্ধ করতে পারেনি। লিবিয়াতে এখনও গৃহযুদ্ধ হচ্ছে, সিরিয়াতে এখনও গৃহযুদ্ধ হচ্ছে, লেবানন ইরাকে এখন অশান্ত আছে। আমরা যেটা মনে করি, এবং ওই সমস্ত দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেস্তে গেছে, এবং উগ্র কট্টরপন্থীরা এই পলিটিক্যাল শূন্যতায় তারা শক্তি দেখে ইসলামিক বা উগ্র কট্টরপন্থীরা সেখানে শক্ত অবস্থান করে নিয়েছে। নাও আওয়ামী লীগের সামনে এখন দুটি প্রশ্ন: এক, জোর করে আর কিছুদিন ক্ষমতায় থাকা; 2, দেশটাকে সিরিয়া বানিয়ে ফেলা। এবং দেশটা অবিশ্বাস্যভাবে সিরিয়ার দিকে যাচ্ছে। এবং দেশপ্রেমিক হলে আওয়ামী লীগের কোনটা করা উচিত? এটা আওয়ামী লীগের ওয়াইজ একটা পলিসি। রাজনীতিবিদদের উত্থান হয়, পতন হয়, জয় হয়, পরাজয় হয়, কিন্তু রাজনীতিবিদ ফিরে ফিরে আসে। কিন্তু রাজনীতিবিদ যখন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় না, তখন আর ফিরে আসার সুযোগ হয় না। আমি মনে করি
আওয়ামী লীগের সামনে এখন একটা ক্রস রোডে দাঁড়িয়ে গেছে, যেটা আজকে মির্জা ফখরুল খুব নাইসলি বললেন। আওয়ামী লীগ তার নিজের কী ভবিষ্যৎ চায় বোঝা যাচ্ছে। প্রত্যেক সেক্টরে আওয়ামী লীগের এখন আস্তে আস্তে নেগেটিভ নিউজ আসা শুরু হয়ে গেছে। তার পুলিশ কথা শুনছে না বা শুনবে না, আর্মি নিউট্রাল থাকবে, সাবেক সেনা সদস্য এই আমলেরই তারা, এই আমলেই পদোন্নতিপ্রাপ্ত, তারা স্পষ্ট করে বলেছে জনগণের পক্ষ তারা নেবে, আসলে বলতে চেয়েছে জনমতের পক্ষে তারা নেবে। অর্থাৎ আমি মনে করি এই সরকার খুব বেশি দিন থাকার কোনো যৌক্তিকতা আর দেখি না। হ্যাঁ, তারপরেও তো পারবে। আপনি 1 লক্ষ আর্মি 1 লক্ষ পুলিশ নিয়ে দেশের একটা অংশ নিয়ে আপনি একটা অংশ থাকতে পারবেন। কর আদায় করবেন কিভাবে, বেতন দিবেন কিভাবে, ফরেন পলিসি রাখবেন কিভাবে? আর দেশটাকে এই জন্য স্বাধীন করেছেন যে দেশে দুভাগ হবে। দেশটাকে একটা ইন্টারিম সিস্টেমে ছেড়ে দেওয়া উচিত এই মুহূর্তে। ইন্টারিম সিস্টেমে ছেড়ে দেওয়ার বড় সমস্যাটা হলো আওয়ামী লীগ 15-16 বছর ক্ষমতা থাকার কারণে অনেক ভালো কাজ যেমন করেছে, অস্বীকার করা যাবে না, কিন্তু সংবিধানকে কেটে ছেড়ে এমনভাবে করেছে সেখানে কোনো ট্রানজিশনের সুযোগ নেই। এই ট্রানজিশনের সুযোগটা এখন আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে আলোচনার ডাক দিয়েছেন, যেটা শুনলে এখানে আরেকটি সমস্যা হচ্ছে, একটি সমস্যা হচ্ছে অভিজাতদের একনায়কতন্ত্র খারাপ আর প্রোলেটারিয়েটদের একনায়কতন্ত্র ভয়ঙ্কর। এখন বাংলাদেশে ফেসবুকে আপনি লিবারেল কথা বললেও যারা সরকার বিরোধী তারা আপনাকে সম্পূর্ণ সরকারের পক্ষে দালাল বলে দিচ্ছে। আমি যদি আজকে এখানে বলি মাননীয় প্রধানমন্ত্রী আলোচনার ডাকে আমাদের সকলের সাড়া দেওয়া উচিত, এটা আন্দোলনকারীরা সহ্য করবে না, কিন্তু আর কোনো বিকল্প নাই। আমি সংবিধানের ছাত্র হিসেবে বলছি, আর যে বিকল্প আছে সেটা অসাংবিধানিক হতে পারে। অসাংবিধানিক একটা বিকল্পে অনেকে আগ্রহী হবে না। সো আলোচনার ডাকে সাড়া দিয়ে দেশটাকে বাঁচাতে হবে এই মুহূর্তে। আন্দোলনের জায়গায় আছে, আন্দোলনের জায়গায় থাকতে হবে। পুলিশ আজকে 13 জন মারা গেছে, থানায় কি প্রেক্ষাপট আমি জানি না। আরেকটা ভিডিও দেখলাম পুলিশকে ধাওয়া করেছে, পুলিশ গাড়ি চাপা দিয়ে 2 জনকে মেরে ফেলেছে। এটা কি ধরনের রাষ্ট্র? পুলিশকে আমি জাস্ট শেষ করে দিচ্ছি, এখন পুলিশকে নিষ্ক্রিয় থাকা উচিত, শান্ত থাকা উচিত, আন্দোলনকারীদের সাথে কোনো প্রকার দ্বন্দ্বে এই মুহূর্তে জড়ানো উচিত না। পাশাপাশি যারা আন্দোলন করছে আমি তাদেরকে বলবো, দেশ চালাতে আমাদের পুলিশ লাগবে, দেশ চালাতে আমাদের রিক্সা লাগবে, গাড়ি লাগবে, হসপিটাল লাগবে, সব লাগবে। এগুলো ধ্বংস হয়ে গেলে আমরা কি দেশ চালাবো? দুর্ভিক্ষ হবে দেশে। সেটা আসলে বোঝার মতো অবস্থায় আছে কিনা, আপনি যেমনটি বললেন যে কারোর কথায় তারা শোনার জায়গায় আছে কিনা, সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমাদের সাথে মনিরুজ্জামান মনির আছেন, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। যে পরিস্থিতিতে পড়েছে সেই পক্ষ যারা ক্ষমতায় আছেন, দায়িত্ব বলেন, অভিযোগ বলেন, দায় বলেন, সব আপনাদের উপরেই যে বর্তায়। এবং দেশের যে পরিস্থিতি শেষ পর্যন্ত তৈরি হয়েছে, সেই পরিস্থিতি থেকে আপনারা কি করতে চান? আসলে ঘুরে দাঁড়াতে চান, মধ্যবর্তী একটা কিছু চান, আলোচনা চান, নাকি কি? আসলে এটা সংকটের সমাধানটা কি? সবার একটাই প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে। কথা বলার শুরুতেই অগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস, বাঙালি জাতির বিশুদ্ধ নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার গোটা পরিবার এবং 15ই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা, এবং প্রথম দিকে ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তাদের প্রতি শোক এবং শোক সন্তাপ পরিবর্তে গভীর সমবেদনা জানাচ্ছি। আজকে পর্যন্ত যারা মারা গেছেন তাদের প্রতিও আমার গভীর শোক এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা। এখন শামীম হায়দার যেখান থেকে শেষ করলো যে আন্দোলনকারীরা মানবে না, এখানেই আমি শামীম হায়দার পাটোয়ারিকে আমি অ্যাড্রেস করতে চাই। আন্দোলনকারী যে শব্দটা সে বলেছে, এটা আমরা যে শুরু থেকেই এখানে বলেছিলাম যে এখানে ছাত্র আন্দোলন বলতে গত বৃহস্পতিবার থেকে অর্থাৎ 16 তারিখ থেকেই যে কোটা সংস্কারের আন্দোলন সেটা আর নেই। আজকের যে মুভমেন্ট হচ্ছে সেটা শামীমের জায়গা হয়তো বা স্বীকার করবেন না, কিন্তু কার্যত বাংলাদেশের যেটা হচ্ছে সেটা হলো একটি দেশ বিরোধী চক্র ষড়যন্ত্র করছে, হত্যাযজ্ঞে হত্যার জিজ্ঞাসায় লিপ্ত হয়ে গেছে গোটা বাংলাদেশের সিনারিও, এবং সেটাকে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করেছে বিএনপি, জামাত এবং বিএনপি এবং 71-এর পরাজিত শক্তি। আপনি যদি দেখেন আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি অ্যাটাক করা বলেন, 28 অক্টোবর 2023 সালে বিএনপির যে আন্দোলন, সেখানেও প্রধান বিচারপতির বাসভবনে হামলা, জাজেস কোয়ার্টারে হামলা, পুলিশ হসপিটালে হামলা, এগুলো সমস্ত কিছু একটার সাথে রিলেটেড। শামীম হায়দার পাটোয়ারি যেভাবে একদম সরকার ব্যবস্থাপনার সাথে আওয়ামী লীগের ত্রুটি উন্নতিও বললো, আবার অন্যায় বলে এটা জাস্টিফাই করার কথা চেষ্টা করলো, এটা যেহেতু জাতীয় পার্টি করে এটা সুবিধাজনক জায়গায় থাকলো, কিন্তু বিষয়টা তা না। যেভাবে করে বলছেন
ইজিপ্টের সাথে, লিবিয়ার সাথে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাথে যে কম্পেয়ার করা, এই কম্পেয়ার মধ্যে থেকে আমরা হীন রাজনীতির স্বার্থ চরিতার্থ করার জন্য কথাগুলো বলি। কিন্তু রাজনৈতিকভাবে আমরা যদি খুব গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে আজকের কোটা সংস্কারের যে আন্দোলন, তো ছাত্রদের যে আন্দোলন আমরা ডে 1 থেকে বলেছিলাম, বা আমরা বা আওয়ামী লীগ বা তার সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেটা বুঝতে পেরেছিলেন, সেটা হয়তো বা শামীম হায়দার পাটোয়ারিরা বুঝতে পারে না, বা তাদের দল বুঝতে পারে না। দল বুঝতে পারে না বিদায়ী আজকে দল আজকে জামাতের পরে তাদের চলে গেছে। এখন আমার প্রশ্নটা হলো যে, যেখানে ছাত্রদের হতে পারে ডিলে, বা হতে পারে মাননীয় প্রধানমন্ত্রীকে কেউ প্রভোগ করে কথা বলার মধ্যে থেকে এই ঘটনার সৃষ্টি হয়েছে, সেটা আলোচনা হতে পারে। কিন্তু আজকের যে ঘটনা, স্টেট দেশ বিরোধী শক্তির সাথে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সমতাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, সেটা একদিকে, আর একদিকে স্বাধীনতা বিরোধী 75-এর খুনি, 71-এর পরাজিত শক্তি, এবং তাদের প্যাট্রন করে বিএনপি নামক যে দলটি। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন, এখনো পর্যন্ত প্রকাশ্যে, আমি প্রশ্নটা করি, এখনো পর্যন্ত প্রকাশ্যে মানে সরকারের বিরুদ্ধে যে চেহারাটা আমরা দেখছি তা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেহারা। আজকের কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে নেই, আমাকে শেষ করতে দেন। বৈষম্য বিরোধী কোনো ছাত্র আন্দোলন নেই। এটা যে বা যারা বলে বৈষম্য বিরোধী আজকের কোনো মুভমেন্টের ভিতরে বাংলাদেশের সমস্ত রাজাকার, আলবদর, আলসামস, জামাত, বিএনপি এবং খুনি চক্র আজকে গোটা বাংলাদেশে করছে, কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে নেই। এবং সেটা যখন মাননীয় প্রধানমন্ত্রী মানার পরেও এবং হাইকোর্টের রায়ের মধ্যে যখন আসছে, তারপর থেকে যখন একটি ছাত্র আন্দোলনে তাদের দফাগুলো ছিল কি কোটা সংস্কার, তো কোটা সংস্কার তো তারা যা চেয়েছে তার চেয়ে এক্সপেক্টেড বেশি পেয়েছে। তারপরে যেটা করছে সেটা কারা করছে, কারা নামছে আজকে রাস্তায়? বিএনপি যেদিন বলল তার ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ডানে বামে রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলছে, এবং ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি বলছে আমরা ডে 1 থেকে এই ছাত্রদের সাথে আছি, এবং ডে 1 থেকে এই রাজাকার, আলবদর, আনসামসরাই আছে, এবং গোটা বাংলাদেশ। আমি আরেকটা কথা বলি, আপনি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, এটার যদি চরিত্র বলেন, এটার যদি রূপরেখা বলেন, বা এটার যারা সমন্বয়ক আছে, তাহলে আপনি তাদেরকে একটু, আপনি একজন সিনিয়র জার্নালিস্ট, খুবই চৌকস জার্নালিস্ট, বাংলাদেশে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। আপনি যদি 65 জন প্রথম সমন্বয়কারী ধরেন, এই 65 জন সমন্বয়কারীর মধ্যে একজন হিন্দু সংখ্যালঘু লোক নাই, ছাত্র নাই, একজন বুদ্ধিস্ট নাই, একজন খ্রিস্টান নাই। এখানে সব যারা ছাত্র শিবিরের সাথে জড়িত, যারা ছাত্র শক্তির সাথে জড়িত, যারা নুরুর নেতৃত্বে 2018 সালে ঘটনা ঘটিয়েছে তারা সামনে এসেছে। বরঞ্চ 18 সালে যাদের চেহারাগুলো স্টেট ছাত্র শিবিরের চেহারা, যে লুকটা থাকে, এই লুকটার একটা পরিবর্তন ঘটেছে। সার্জিস বা নাহিদ সামনে যাদেরকে নিয়ে আসছে, তাদের চেহারার যে অবয়ব, ওই অবয়বটা শিবিরের না, এটারই পরিবর্তন ঘটেছে, নাথিং, অন্য কোনো কিছু। যাদের অবয়ব স্টেট, আমি আপনাকে বলি মুন্নি, স্টেট বাংলাদেশটা, আমি আমাকে একটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ছাত্ররা দাঁড়িয়েছে, ছাত্রদের মূল অভিযোগের জায়গা হচ্ছে যা কিছু এই দেশে যখন চাওয়া হয়েছে তাদের একটাই ট্যাগ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জামাত বা শিবির। এই ট্যাগটা দিলে তারা এক কোণঠাসা হয়ে যাবে, তারা ঘৃণিত হয়ে যাবে, তারা সব কিছু হয়ে যাবে। এখন আপনি এই মুহূর্তে বসে নাহিদকে বা সার্জিসকে বা সমন্বয়কারীদের যে ট্যাগ দিচ্ছেন, সেটা আসলে আমি কিন্তু আমি ট্যাগের এখানে আসছি, আপনাকে ক্লিয়ার করে দিই, আমি ক্লিয়ার করে দিই। আমি আজকে থেকে যখন 16, 17 তারিখ, 18 তারিখ পর্যন্ত যখন আমি টেলিভিশন টকশোগুলোর কথা বলছি, তখন আমি তখন পর্যন্ত তাদেরকে বলি নাই। আপনি যখন আপনি দেশ বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলেন, আপনি যখন আমার মেট্রো রেল পুড়ে দেন, আপনি যখন আমার পদ্মা সেতু, সেটার সাথে ওরা জড়িত ছিল না আপনারা বলছেন না, আমরা সেটার সাথেই যখন জামাত বিএনপি জড়িত, এই জামাত বিএনপি জড়িত আমরা ডে 1 থেকে বলছি, এবং এটাই স্বাধীনতা বিরোধী শক্তি, দেশ বিরোধী শক্তি। মনিরুজ্জামান মনির, আমি শুধু বলি, এই দেশে ছাত্ররা যখন, ছাত্রদের যত আন্দোলন হয়েছে, 90-এর আন্দোলনে আপনি ছিলেন নাকি আমি জানি না, সেই আন্দোলনে সেই আন্দোলনেও ছাত্র দলের একটা পক্ষ ছিল, ছাত্র লীগের পক্ষ ছিল, এবং একটা সমন্বয় ঐক্য, ছাত্র ঐক্য সমন্বয় নামে কিছু একটা তৈরি হয়েছে, ছাত্র সংগ্রাম পরিষদ ছিল, সংগ্রাম পরিষদ ছিল, হাবিবুর রহমান হাবিব কনভেনার ছিলেন। সেটাতে তারা যখন যুক্ত হলো, এটা একদম গণঅভ্যুত্থানে পরিণত হলো, এবং তারা একটা জায়গায় গেল। এখন দেশ যে জায়গায় গিয়েছে, তারা একটা কোটা নিয়ে তৈরি হয়েছিল, মাঝে আপনাদের অনেক বিলম্ব হয়েছে, অনেক কিছুতে অনেক ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে, যে করেই হোক ধাপে ধাপে সেই তর্ক আমরা নানাভাবে করেছি। এখন ছাত্ররা ছাত্রদের ব্যানারে দাঁড়িয়েছে, আপনাদের কোনো সুযোগ নাই এখন তাদেরকে জামাত
বা শিবির বা কোনো ট্যাগ দিয়েই তাদেরকে এটা থেকে রহিত করা, কারণ তারা এর মধ্যে প্রমাণ করেছে যে তারা সাধারণ ছাত্র, তারা এর মধ্যে প্রমাণ করেছে যে তারা এই আন্দোলনটা একটা জায়গায় নিয়ে যেতে চায়, তারা কোটা সংস্কার চেয়েছিল, এখন তারা দেশ সংস্কার করতে চায়। এখন যে জায়গায় তারা আছে, এই যে তাদের সাথে শত শত ছাত্র যোগ হয়েছে, হাজার হাজার ছাত্র যোগ হয়েছে, সেই জায়গার থেকে আপনারা কেমন করে আমি ফেলেন? আপনাকে বলি, হ্যাঁ, যখন ছাত্র আন্দোলন নামে যেটা হয়েছে বা কোটা সংস্কারের জন্য যে মুভমেন্ট হয়েছে, সেখানে আমাদের সন্তানরাও ছিল। আজকে আমাদের সন্তানরা নেই। বাংলাদেশের কোনো নিরপেক্ষ যারা দেশটাকে বিলং করে, লালন করে, তারা কেউ নেই। আজকে স্টেট বাংলাদেশের ছাত্রদেরকে সামনে রেখে যেটা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশটাকে, যেটা শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, সেটা এই জামাত, এই বিএনপি, এই ৭১ পরাজিত শক্তি এই বাংলাদেশটাকে সিরিয়া বানাতে চায়, আফগানিস্তান বানাতে চায়, একটা ভঙ্গুর রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায়। এটাই তাদের কর্ম। সেটা যদি না হয়, আপনি দেখেন, আপনি ছাত্র আন্দোলন আপনি বলতে পারেন আমি একটু বিরতির পর নিশ্চয়ই আমি আসতে চাই, কারণ আমরা অনেকক্ষণ কথা বলছি। আপনি ছাত্রদের আমি যদি ধরে নেই যে হ্যাঁ তারা বিরোধী পক্ষ, তারা জামাত শিবির, তারা আগে কিছু ছিল না, এখন তারা ২০১৮ কোটা আন্দোলনেরই ধারাবাহিকভাবে তারা একটা জায়গায় যেতে চাচ্ছে, কিন্তু যারা নেমেছে, নাগরিক সমাজ বলেন, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা বলেন, তাদের কি আপনি জামাত শিবির নাম দিতে পারবেন কি না? আমি জামাত শিবির তাদের নাম দিচ্ছি না, হ্যাঁ, কিন্তু আমার কথাটা হলো, যখন আপনি যদি কয়েকটা শব্দ দেখেন, এই শব্দগুলো কাদের? বাংলা ব্লকেট আপনি কখনো শুনেন না। আমি ৯০ গণঅভ্যুত্থানের একজন ছাত্র আন্দোলনের কর্মী। কমপ্লিট শাটডাউন, এটার সাথে বাংলাদেশের মানুষ পরিচিত নয়। এটা বিশেষ একটি জায়গা থেকে ইম্পোর্টেড। আমার কথাটা হলো, একটি ইনোসেন্ট মুভমেন্টকে এর আগেও বিএনপি যখন নিরাপদ সড়ক চাই, আমাদের কারোই বলার কথা নয়। তখন আমির খসরু মাহমুদ সাহেব টেলিফোন করে ছাত্র দলের নেতাকে বলেছিল ৪০০-৫০০ চলে যাও। মাহমুদুর রহমান মান্না সাদেক হোসেন খোকাকে বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাশ দরকার। অর্থাৎ বিএনপি এদেশে ক্ষমতায় যাওয়ার জন্য লাভ চায়। এটা আজকে থেকে না, এটা অনেক আগে থেকে। আপনারা জানতেন যে হ্যাঁ তারা চাইবে, বা যে কেউই চাইবে, কিন্তু যে পরিস্থিতি আজ তৈরি হয়েছে, হাসপাতালে আগুন, থানাতে ঢুকে ১৩ জন পুলিশকে একসাথে মেরে ফেলা, আপনাদের নেতারা মরছে, সাধারণ মানুষজন মরছে, বাইরের এই যে পরিস্থিতি, সাধারণ মানুষ এই যে পরিস্থিতি, তারা মারা যাচ্ছে না। অথচ কিন্তু আপনারা যখন প্রথম একটা ছাত্র মারা গেল, তখন আমরাও কিন্তু সেটাকে তীব্র প্রতিবাদ, কিন্তু প্রশ্ন কিন্তু রয়ে যায় যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার, না আনতে পারার দায়ও কিন্তু সরকারের শেষ পর্যন্ত। আমরা বিরতির পর ফিরছি। আমন্ত্রণ আরও একবার রাজকাহনে। আমরা আজ আলোচনায় আছি দেশের পরিস্থিতি নিয়ে, এবং আমাদের সাথে আলোচনায় আছেন সংকটের সমাধান কি হবে এই প্রশ্নকে সামনে রেখে মনিরুজ্জামান মনি এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যে পরিস্থিতিতে আপনি বলছেন যে হ্যাঁ যত দ্রুততম সময়ে হয় এটা সমাধান করা উচিত, বসা উচিত আলোচনায়, প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আসলেও বসার মতো, কথা শোনার মতো কেউ আসলে আছে কিনা। আমি যদি শুধু আপনাকে, আপনি নিশ্চয়ই জানেন নাহিদ একটা আমরা খুঁজে পেয়েছি, তিনি অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি একদম স্পষ্ট করে বলেছেন, তার ভাষাগত জায়গা থেকে আপনাকে যদি আমরা বলি, সরকার যদি এখনও সহিংসতা চালিয়ে যায়, আমরা কিন্তু গণভবনের দিকে তাকিয়ে আছি। আপনাকে ঠিক করতে হবে শেখ হাসিনা, আপনি কি এখনও সহিংসতা চালাবেন, রক্তপাত চালাবেন, নাকি ছাত্রদের দফা অনুযায়ী পদত্যাগ করবেন? যদি লাঠিতে কাজ না হয় আমরা অস্ত্র তুলে নিতে প্রস্তুত। ছাত্ররা অস্ত্র তুলে নিবে মানে ব্যাপারটা কেমন? আপনার এই টকশোতেই বলেছিলাম, যদি আওয়ামী লীগ এই মুহূর্তে কম্প্রোমাইজ না করে, এই বিপুল জনগণের একটা অংশ সিভিল ওয়ারে চলে যাবে। মানে অস্ত্রটা আসবে কোথা থেকে? অস্ত্র চলে আসে এদেশে। অস্ত্র আসার সোর্সের কখনো কোনো অভাব ছিল না। এরকম দেশে কখনো অস্ত্র অভাব হয় না। ফলে যেটা হবে, মাননীয় প্রধানমন্ত্রী কাগজে কলমে প্রাইম মিনিস্টার থাকবেন কিছু জায়গার, দিল্লির বাদশাহ বাহাদুর শাহ জাফরের মতো হয়ে যাবে তার অবস্থা। একসময় দেখা যাবে পুরো হিন্দুস্তান না, দিল্লি না, শুধু রেড ফোর্টে তার ক্ষমতা থাকবে। ওভাবে দেশ চালায় উনি কী অ্যাচিভ করবেন? ওনার অনেক অ্যাচিভমেন্ট আছে। আমি মনে করি এটাকে সাংবিধানিকভাবে একটা সমাধান করলে ওনার জনপ্রিয়তা ভবিষ্যতে আবার রেস্টোর করতে পারে। আমাদের দেশের রাজনীতিবিদের অনেক অভাব আছে এবং তার কিছু সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশনও আছে। তিনি বঙ্গবন্ধুর মেয়ে, আর স্বাধীনতার সর্বপক্ষের শক্তির একটা বড় অংশের ধারক উনি আছেন। দেখুন, যারা আন্দোলন করছে তাদের প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা, কারণ তারা গুলি খেয়েও আন্দোলন দমায়নি। এই টকশোতেই বলেছিলাম 18-19 তারিখে যখন মার্শাল ল দেওয়ার পরও ছাত্ররা রাস্তায় নেমেছে অল্প সংখ্যায়, কারফিউ মানছে না, তার মানে সরকারের নিয়ন্ত্রণ শেষ। আর যখন একটা সরকারের নিয়ন্ত্রণ এবং ভীতি চলে যায়, এই ধরনের সরকার তখন থাকতে পারে না, থাকা উচিত না।
গুলি করতে পারেন, এই ভয় দেখিয়ে কিছুদিন থাকা যায়, গুলি করার পরও কিছুদিন থাকা যায়, কিন্তু গুলি করার পরও মানুষ যখন গুলি খেতে এগিয়ে আসে তখন আর এক মুহূর্ত থাকা উচিত না। বাট দেশটাকে কি তাহলে আপনি মাচ্ছন্যায় করে যাবেন, মাচ্ছন্যায় ফেলে দেবেন? কালকে লং মার্চ হবে, শহীদ মিনারে যে বিপুল পরিমাণ লোক জড়ো হয়েছিল, তারা যদি বলে আমরা এখন গণভবনের দিকে যাব, গণভবনের ফার্স্ট লাইন অফ ডিফেন্সে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, সেনাবাহিনী বলেছে আমরা গুলি করব না, কি করবে তখন তারা? সেনাবাহিনীর সাথে একটা সংঘর্ষ হবে অথবা সেনাবাহিনী ছেড়ে দেবে। এবং আমি অনুভব করি অতি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর সংসদ ডাকা উচিত এবং সংবিধান বিশেষজ্ঞের সাথে কথা বলে একটা জাতীয় সরকার, একটা সর্বদলীয় সরকার, একটা দেশ তো নো গভর্নমেন্টে চলতে পারে না। যারা আন্দোলন করছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই বলি, যেহেতু তারা টাইরান্টি বলছে। আপনি যে জায়গাটাতে আছেন, জি, অত শুভ মানে সুন্দর কি আমাদের দেশের রাজনীতি? এই মুহূর্তে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী, তিনি যদি ক্ষমতা ছেড়ে দেন, একটা জাতীয় সরকার গঠন করেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, নির্বাচনের জন্য অপেক্ষা করেন, বা যাই হোক না কেন, একটা সুন্দর সমাধানের কথা আমরা সবাই চিন্তা করতে পারি। কিন্তু এই দেশে কি কখনো সুন্দর সমাধান হয়েছে? যে সরকারকে ক্ষমতা থেকে জোরপূর্বক নামানো হয়েছে, সেই সরকারের পরবর্তী অবস্থাগুলি কারোরই ঠিক হয় নাই। আপনি এরশাদের কথা ভাবেন, জিয়াউর রহমান দিয়ে যদি আমরা শুরু করি, জিয়াউর রহমানের কথা ভাবেন, এরশাদের কথা বলেন, বেগম খালেদা জিয়া যে ফেব্রুয়ারিতে নির্বাচন করেছিল, বা 2004 তাকে যে জোর করে নামানো হয়েছিল, তারপরের ধাপগুলি ভয়ঙ্কর। তাহলে আমি যদি জানি আমার ভবিষ্যৎ জেলে কাটবে, বা আমি মরে যেতে পারি, বা আমাকে মেরে ফেলা হতে পারে, কোনো প্রধানমন্ত্রী যদি সেটা ভাবেন, তিনি কি এত সহজে ক্ষমতাটা হস্তান্তর করতে চাইবেন? জি, আমি আপনার একটু সময় নেব। একটা হচ্ছে যারা আন্দোলন করছে তাদের জন্য আমার সত্য একটি মেসেজ হচ্ছে, তাদের ভাষায় বলি যে রিমুভিং টাইরান্ট ইজ ইজি, বাট রেস্টোরিং ডেমোক্রেসি ইজ নট ইজি। এটা আরব এক্সপিরিয়েন্স, আরব স্প্রিংয়ের। ওভারথ্রোয়িং এ রিজিম ইজ মাচ ইজিয়ার দেন রেস্টোরিং এ স্ট্যাবল সিস্টেম। স্ট্যাবিলিটি আনা এত সহজ না, আলোচনা করতে হবে। আর একটা ব্যাপার আছে, এই আন্দোলনটি অসম্ভব স্বতঃস্ফূর্ত, এটা একটা ভালো দিক আছে, আবার এটা একটা নিয়ন্ত্রণগত সমস্যা আছে। দেশের প্রয়োজনে যখন সিদ্ধান্ত নিতে হবে, কমান্ডটা কোত্থেকে আসবে? চেইন অফ কমান্ড। আন্দোলনটা সফল হয়েছে এই কারণে, কিন্তু দেশের ক্ষতিও হতে পারে ওই কারণে। নাও আপনি যেটা বলছিলেন, এরশাদ স্যার 90 সালে জেলে গেলেন 5-6 বছর, কিন্তু 91 সালে কিন্তু উনি 5টা আসনে জয়লাভ করলেন, 96তেও 5টা আসনে জয়লাভ করলেন। উনি জেল থেকে বেরিয়ে আসছেন, ওনার পলিটিক্যাল রেস্টোর হলো, উনি বীরের বেশে বিরোধী দলের নেতা হিসেবে মন্ত্রী মর্যাদায় তিনি সমাহিত হয়েছেন। এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল, হ্যাঁ, কিন্তু ফিরে এসেছেন। উনি রাজনৈতিক কোনো সমঝোতার মধ্য দিয়ে গিয়েছেন, নইলে জীবনেও তিনি বেরোতে পারতেন না জেলখানা থেকে। এটা সত্য। সেটা হতে পারে, সেই সমঝোতাটাও তো রাজনীতির পার্ট। উনি তো একটা ওই সময় যদি উনি আরো 2 বছর থাকতেন, তাহলে হয়তো তাকে ফাঁসির দাবি উঠতো। আরেকটি হচ্ছে, যখন আপনার খালেদা জিয়াউর রহমান মারা গেলেন, তারপরে তো খালেদা জিয়া 91 সালে আবার প্রাইম মিনিস্টার হলেন। রাজনীতি ফিরে আসে, বাইপোলার সিস্টেমে রাজনীতি ফিরে আসে। নাও সংখ্যাধিক্যের কথা যদি আপনি বলেন, আমার মতে, এটা না জেনেই বলছি, এই মুহূর্তে যারা আওয়ামী লীগ করতো তাদেরও 20% লোক চাচ্ছে এখন সরকার না থাকুক। কারণ বহির্বিশ্বে যেসব দেশে প্রবাসীদের মধ্যে আওয়ামী লীগের তীব্র জনপ্রিয়তা ছিল, সেখানে এখন প্রায় সকলেই বলছে স্টেপ ডাউন। এবং রাস্তাঘাটে কোথাও আমি আওয়ামী লীগের পক্ষে খুব একটা লোক দেখি না। হ্যাঁ, আপনি মিটিং ডাকলে লোক পাচ্ছেন, কারণ আপনার কর্মী আছে 20 বছরের, আমাদের মনির ভাইয়ের মতো ত্যাগী লোকজন আছে, তারা জীবন দিতে প্রস্তুত, তাদের সংখ্যাও অনেক কম না, কিন্তু কম্পেয়ার টু দ্য কাউন্টার পার্ট ওনারা খুবই নেগলিজেবল। দেন শেষ করে দিচ্ছি 1 মিনিট। দেন বাকি সময়টা হচ্ছে যুদ্ধের ক্যালকুলেশন। আপনার সৈন্য কত, এবছর সৈন্য কত, আপনার সৈন্য ক্ষয় হচ্ছে, এবছর সৈন্য ক্ষয় হচ্ছে, লাস্টে গিয়ে কার সৈন্য টিকতেছে। সিম্পল অঙ্ক। তেমন করে কি টিকে থাকা যায় কিনা মনিরুজ্জামান মনির, সেটা কি আসলে টিকে থাকার সোপান হবে কিনা আওয়ামী লীগের জন্য? আপনি আলোচনার কথা যেটা বলছিলেন, আমি টিকে থাকার প্রশ্নে আসছি, যেটা শামীম হায়দার পাটোয়ারি বলছিল যে আলোচনার কোনো বিকল্প নেই আলোচনা করতে। আলোচনা তো মাননীয় প্রধানমন্ত্রী ডাক দিলেন এবং বললেন যে গণভবনের দরজা খোলা। তারপরের প্রেক্ষাপটটা আমরা কি দেখতে পাচ্ছি? উনি আলোচনার আহ্বান জানানোর মধ্য থেকে লিটারলি তারা ভেবে নিল যে বোধহয় উনি দুর্বল হয়ে গেছে, বিষয়টা এই রকমের। আপনি যদি অস্ত্র তুলে নিতে প্রস্তুত, যে কথা আপনি বলছেন যে নাহিদ তার স্টেটমেন্টে করেছে, তার মধ্যে এই কথা তো আমরা অনেক আগে থেকেই বলেছি যে এখানে অস্ত্র, টাকা, এগুলা প্যাট্রন করা হচ্ছে, কেউ না কেউ এটার পক্ষে দাঁড়িয়ে গেছে। 2013 সালের যখন হেফাজত, আমরা যখন প্রায়শই বলি যে 2013 সালের হেফাজতের সময় যদি আপনি মনে করেন, দেখেন সিনারিওটা, 5ই মের হেফাজতের প্রোগ্রামেও বেগম খালেদা জিয়া
সাদেক হোসেন খোকা প্রয়াত, ওনাকে কিন্তু বলেছিল চাল ডাল খাবার সাপ্লাই তাদেরকে দাও। এরশাদ সাহেবও বলেছিলেন। তো বাংলাদেশ কিন্তু 2013 সালে ঠিক ঘুরে দাঁড়িয়েছে, সময় লাগছে। 13 তারিখে মাত্র মানে 13 সালের 5 মে আমি বলতে চাই মানে দুদিনেও হয়নি, মোটামুটি 20-22 ঘন্টার মধ্যে ঘটনা শেষ হয়েছিল। তারা এসছে, আপনারা শেষ করেছেন। ওই ঘটনার সাথে এই ঘটনা নিয়ন্ত্রণ এক না। ওটা আমি বলছি না, নিয়ন্ত্রণের জন্য বলছি না। আমি বলছি যে বাংলাদেশের আন্দোলনের নামে একটা হলো ডেমোক্রেসিতে, ডেমোক্রেটিক প্র্যাকটিসের ক্ষেত্রে, গণতন্ত্র আনয়নের ক্ষেত্রে যে আন্দোলন দরকার, সেই আন্দোলন বিএনপি কখনোই করতে পারে নাই, কখনোই করতে পারে না। কখনো একটা ইনোসেন্ট মুভমেন্টকে কেন্দ্র করে ছাত্রদেরকে সামনে রেখে এটা অনেক দিন ধরে চর্চা করছে। এবং অনেক দিন ধরে চর্চা করার কারণে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে কিনা কোটা সংস্কারের জন্য এসেছিল, সে বলে যে আমি অস্ত্র তুলে নিতে প্রস্তুত। তো শামীম হায়দার পাটোয়ারি নিজে যেটা বলল যে পুলিশ তাদেরকে গুলি করে মারছে বা সরকার পক্ষ গুলি করে মারছে, এই কথাটা সত্য না। এই গুলি, সন্ত্রাস, পুলিশ মারা, ছাত্রলীগের ছেলেদেরকে মারা, পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা, ছাত্রলীগের ছেলেদেরকে বিল্ডিং থেকে নামানো, সমস্ত কাজগুলি ছাত্রদল ছাত্র শিবির করেছে মিলে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। একটা মেসিভ অপকর্ম, অপরাজনীতি এবং দুঃশাসন ফিরিয়ে আনার চেষ্টা করছে। তারা করতে পারছে কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না, সেখানেও তো আপনাদের ব্যর্থতার দায় আছে। এইটা সরকারের থাকা অবস্থায় হাসপাতালে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, হাসপাতালে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, থানা যেটা জনগণের জন্য সবচাইতে সেফ জায়গা, সেখানে ঢুকে পুলিশ মেরে ফেলা হচ্ছে। তাহলে আপনারা তো ব্যর্থ হচ্ছেন, আপনারা তো নিয়ন্ত্রণ করতে পারছেন না ঘটনা। আমার সরকার তো পুলিশকে বলে না যে হামলা করো। আমার দলের নেতাকর্মীদেরকে তো বলা হয় না। আমরা তো রাজনৈতিকভাবে মানুষকে অ্যাওয়ারনেস বিল্ডিং করেই আমরা এই কাজটা করতে চাচ্ছি। যারা এই কাজটা করতে চাচ্ছে, আমি তো আগেই বলেছি, এটা দেশ বিরোধী শক্তি। এই দেশটাকে যারা ধ্বংস করতে চায়, যারা প্রগতিতে বিশ্বাসী না, যারা নারীর ক্ষমতায়নে বিশ্বাসী না, যারা এই বাংলাদেশটাকে নব্য পাকিস্তান রাষ্ট্র বানাতে চায়, তার জন্য এই কর্মকাণ্ডটা চলছে। এবং সেই কর্মকাণ্ডে শামীম হায়দার পাটোয়ারদের মতন বিজ্ঞ একজন মানুষ, তারাও এদেরকে অবলম্বন করে এই তথাকথিত জনপ্রিয়তা পাওয়ার জন্য, যাতে শামীম হায়দার পাটোয়ারি বাসায় নির্বিঘ্নে চলে যেতে পারে। সে কারণে এই যে সন্ত্রাস, এই যে দেশ ধ্বংস, এই যে আমার সম্পদ ধ্বংস, মানুষদের হত্যা করা, পুলিশদের হত্যা করা, শিশু হত্যা করা, নারী হত্যা করা, সাংবাদিক হত্যা করা, এগুলো সব জায়েজ করছে শামীম হায়দার পাটোয়ারদের মতন এই সমাজ চিন্তক, যারা রাষ্ট্রচিন্তক, যারা দেশ নিয়ে ভাবতে চায়। আমার কথাটা হলো, এখানে আমাদের সকলের বুঝতে হবে দেশটা আমাদের সকলের। এই ভাবনার জায়গায় যদি থাকি, তাহলে কিভাবে একটা ছাত্র এই কথা বলে যে গুলির অস্ত্র হাতে তুলে নিতে আমরা প্রস্তুত আছি, তার মানে দাঁড়ায় কোটা সংস্কারের আন্দোলনে যারা নামছে, তারা কোটাকে সামনে রেখে বাংলাদেশকে অচল করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য নামছে। এটাই তাদের মোটো। এটার পক্ষেই তারেক রহমানের নির্দেশনায়, পৃষ্ঠপোষকতায় বিএনপির আজকের এই ঘটনার জন্ম দিয়েছে। তার মানে এটা এমন জায়গায় যেতে পারে যে এইভাবে আসলে বিএনপিও চেয়েছে যে কোনো না কোনোভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসুক, কারণ তারা একটা নির্বাচন চায়, যেটা অনেক আগের থেকেই ক্ষোভের জায়গা, শুধু তাদের না, সবার মধ্যে এই ক্ষোভের জায়গাটা ছিল যে হ্যাঁ একটা নির্বাচন তারা চাইছে। কাজে এর মাধ্যমে যদি তারা সেই নির্বাচনটা পায়, তাতে কি অসুবিধা? কারণ যখন বিপরীতে কেউ থাকে, বিরোধী দলে কোনো রাজনৈতিক দল থাকে, যখন আওয়ামী লীগও ছিল দীর্ঘদিন, এমনই থাকে অবস্থা, এমন সহিংসই থাকে। যে অবস্থা 2005-7 তৈরি হয়েছিল, পল্টন জুড়ে পুরো ঢাকা শহর জুড়ে রোগী বৈঠা নিয়ে ঢাকা শহরে আসো লং মার্চে, তখনও কিন্তু একই দৃশ্যই হয়েছিল। একই দৃশ্য না, কি দৃশ্য? অনেক পার্থক্য। কি কম ছিল? ঢাকা বাংলাদেশ আওয়ামী লীগ হসপিটালে হামলা করে নাই, পুলিশ হসপিটালে হামলা করে নাই, আপনার মেট্রো রেল তখন হয় নাই, সরকারি স্থাপনা করেছে, বিটিভিতে হামলা করে নাই, হ্যাঁ, সাংবাদিকদের হত্যা করে নাই, সাংবাদিকদের মেরে ফেলে নাই, সাংবাদিকের গাড়িতে হামলা করে নাই, অ্যাম্বুলেন্সে হামলা করে নাই, এগুলো আমরা করি নাই। আমি বললাম তো 90-এর গণঅভ্যুত্থানও করেছি, বেগম জিয়ার অধীনে 96-র যে বিরোধী তত্ত্বাবধায়ক সরকারের মুভমেন্ট, সেটাও করেছি, 2007 সালে আন্দোলনেরও আমি একজন কর্মী। আমার কথাটা হলো, রাজনৈতিক পলিটিক্যাল কিছু মুভমেন্টের ভাষা আছে, সেখানে ঢাকায় চলো চলো ঢাকায় চলে এগুলো ছিল, লঞ্চ ধর্মঘট, ট্রেন ধর্মঘট, এগুলো একটি পলিটিক্যাল কনসিকুয়েন্স, একটার পর একটা। আমরা এগুলা মানুষকে সচেতন করা, আমার দাবিটা কি, তার পক্ষে যুক্তি তুলে ধরা। আবার যদি আমাকে সরকার দল আমার সাথে বসতে চাচ্ছে, কেউ না কেউ বসছে, আব্দুল মান্নান, আব্দুল জলিল,
ডায়লগ হয়েছে, ডায়লগ হতে পারে না তা তো না। ডায়লগ তো 2008 এই যে নির্বাচনের কথা বলছেন তার আগে যখন 28 তারিখ অক্টোবর তারা আবার এই যে মেসিভ ঘটনা ঘটাইলো, একটা পুলিশ মুক্তিযোদ্ধা সন্তান কনস্টেবলকে হত্যা করলো, আপনার জাজেস কোয়ার্টারে যেদিন হামলা করলো চিফ জাস্টিসের বাড়িতে, তখনও আমরা যখন টেলিভিশনে বলছিলাম তখনও আপনারা বা সাংবাদিকরা বা সো কল তথাকথিত রাজনৈতিক নেতারা বলছে যেটা সরকার বা সরকারের লোকটা ঘটাতে পারে। আজকে 2024 সাল যখন স্ট্যান্ড করে অগস্ট মাসে সেটা প্রমাণিত হয় যে এই সমস্ত ঘটনাগুলোর সাথে জামাত বিএনপি জড়িত। বিএনপি দেখুন একটা কথা বলি এই ব্যাপারে, বিএনপি নিজেদেরকে দাবি করে মুক্তিযোদ্ধার দল। আমি যদি মুক্তিযোদ্ধার দল হিসেবে নিজেকে দাবিই করে থাকি, আদর্শিকভাবে যেটা মনেই করে থাকি, যখন 2013 সালে যুদ্ধ অপরাধের বিচার হয়, যখন কুখ্যাত রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরী যখন বিচার হয়, তখন বিএনপি দল হিসেবে কি সালাউদ্দিন কাদের চৌধুরীকে বহিষ্কার করেছিল কিনা? তাহলে বিএনপি হলো এগুলো হলো যে যেমনিভাবে কোটা আন্দোলনকে সামনে রেখে তারা নাশকতা নারকীয় হত্যাযজ্ঞ লিপ্ত করবে, দেশ ধ্বংস করতে চায়। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান করব, বাংলাদেশে বিশ্বাস রাখতে হবে একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। শামীম হায়দার পাটোয়ারি যতই আরব বসন্তের কথা বলুক, এই কথা বলে বাংলাদেশটাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোটা দুনিয়াতে সিগনেচার হিসেবে মেট্রো রেল সিগনেচার হিসেবে করার জন্য শামীম হায়দার পাটোয়ারিয়া বাতাস না দিয়ে বরঞ্চ বাংলাদেশের মানুষকে আহ্বান জানানো উচিত, ওরা 71-এর পরাজিত শক্তি, ওরা অগস্ট মাস আসলে শেখ হাসিনাকে হত্যা করতে চায়, 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যা করছে। মনিরুজ্জামান মনির, একদম স্পষ্ট হতে হবে যে আমরা প্রতিদিন 100 করে লাশ চাই, আমরা আলোচনা করব, আমরা সংকট সমাধান করব, আমি কি এইসব নিয়ন্ত্রণ করতে পারবো, যে কোনো একটা তো আওয়ামী লীগ সরকারকে করতে পারতে হবে। কি করবে? আমরা বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক শেষ মুহূর্ত পর্যন্ত থাকার জন্য। শামীম হায়দার পাটোয়ারি, আপনি বলছেন আলোচনার মাধ্যমে বা ইমিডিয়েট সরকার প্রধানমন্ত্রীর উচিত সংসদ ডাকা এবং এটার মধ্যবর্তী একটা ব্যবস্থাপনা করা, আসলেও সেটা সম্ভব হবে কিনা? জি, মনির ভাই অনেক কথা বলেছেন, উনি এটা কথাগুলো আমি জবাব দেবো না। আসলে যখন মানুষ মরে যায় তখন একটা রাজনীতি থাকে না, রক্তের দাগ শুকাবে না, এটা বুঝতে হবে। এবং সেই বিখ্যাত লেডি ম্যাকবেথের ডায়লগ, অল দ্য পারফিউমস অফ আরাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। কত মানুষ মারা গেছে, এবং 19 তারিখেই 100-200 লোক মারা গেছে, 19 তারিখেই 60 জন অ্যাডমিটেডলি স্টুডেন্ট 19 তারিখেই মারা গেছে। এরপর আর কি রাজনীতি থাকে? এরপর আর কি সহানুভূতি থাকবে? এখন কি আছে? নিরাপত্তা, স্ট্যাবিলিটি। যেটুকু কথা এখন বলবো স্ট্যাবিলিটির জন্য বলবো। আমার মতে এই মুহূর্তে যদি আওয়ামী লীগ কম্প্রোমাইজ না করে, এই ক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের মানুষকে এখন অ্যাটাক করবে ন্যাচারালি, এবং তারা বাঁচতে পারবে না, অনেকেই ক্ষতিগ্রস্ত হবে। এই মুহূর্তে জাতীয় সরকার একটা রূপরেখা দরকার, প্রয়োজনে সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে হবে, পার্লামেন্ট ডেকে পার্লামেন্ট ডিসলভ করতে হবে প্রয়োজনে, এবং একটি প্রমিস সবার কাছে আসতে হবে, কোনো দলের কোনো লোককে আইনি কাঠামো ছাড়া নির্যাতন করা যাবে না। সে আওয়ামী লীগ হোক, যাই হোক, হতে পারে 16 বছর তার আচরণে অনেকে দুষ্ট ছিল, ঠিক আছে, সেটা আইনি প্রক্রিয়ায় হবে। এই স্ট্যাবিলিটিটা আমাদের এই মুহূর্তে আনতে হবে, এই কনসেনসাসটা আমাদের মধ্যে আসতে হবে। আদারওয়াইজ আমি কিন্তু একটা বড় মাচ্ছন্নয় দেখছি, প্রতিটি বিপ্লবেরই কিন্তু প্রতি বিপ্লব হয়, একটার পর একটা বিপ্লব হতে থাকে, দেশ ধ্বংস হয়ে যায়, দেশটাকে বাঁচাতে হবে। মনিরুজ্জামান মনির, শেষ মুহূর্তে। আমি মনে করি সকলেরই আমাদের দেশটাকে রক্ষা করা উচিত, সকলকে ইতিবাচকভাবে চিন্তা করতে হবে। যারা আজকে এই ছাত্রদের নামে যে এই মেসিভ সন্ত্রাস হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছে, আমি মনে করি সেখান থেকেও তাদের ফিরে আসা উচিত। আমি আহ্বান করব দেশের সকল মানুষদেরকে যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই নাশকতাকারীদের বিরুদ্ধে আমরা অবস্থান নেই, এবং আমি মনে করি পাশাপাশি অবশ্যই আলোচনা হওয়া উচিত। ডায়লগের কোনো বিকল্প নেই, কথা বলার কোনো বিকল্প নেই, কথা বলার মধ্যে থেকে আমি মনে করি এটার সমাধান হওয়া উচিত। দেশটা আমাদের সকলের, মহান মুক্তিযুদ্ধের মধ্যে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে যে একটি দেশ পেয়েছি আমরা, এই দেশটা আজকের 2008 সালে পর্যন্ত 63তম অর্থনীতির দেশ ছিল। আজকে গোটা তাবৎ দুনিয়ায় বিশ্বের 33তম বড় অর্থনীতির দেশ বাংলাদেশ। এই বাংলাদেশটাকে আমরা চাই না যে আজকের ছাত্ররা যে ঘটনা ঘটিয়েছে, আজকে যদি গার্মেন্টস বন্ধ থাকে, আমাদের কিছুদিন পর গার্মেন্টসের ওয়ার্কাররা বিক্ষোভ করবে, অর্থনীতির ধ্বংস হয়ে যাবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই দেশটাকে যারা আজকে ধ্বংসের জন্য জিজ্ঞাসায় লিপ্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সকলকেই ইতিবাচকভাবে আমাদের ভাবা উচিত, এবং তাদের বিরুদ্ধে একটি নেতিবাচক ভাবনা, যে তারা এই নেতিবাচক জায়গা থেকে চলে আসুক। ছাত্র আজকে নেই, আমি মনে করি অভিভাবক যারা আছেন তারা অন্তত এই যে ছাত্রদের শেষ মুহূর্তে শুধু ছোট্ট করে জানি, কতদিন চলবে এই ঘটনা? এই ঘটনা আমি তো চাই আজকেই শেষ হয়ে যাক, কালকেই শেষ হয়ে যাক। তার জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা টেবিলে যাচ্ছেন। আপনাদের সদিচ্ছা দরকার। আমার সদিচ্ছা আছে, দিত আমার সর্বোচ্চ জায়গা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনি আলোচনার জন্য এবং বলেছেন দরজা খোলা। এখন আপনি যদি বলেন দরজা খোলা, তার অপর
পক্ষ থেকে যদি বলা হয় আমরা অস্ত্র হাতে তুলে নেব, তার মধ্য থেকে তো বাংলাদেশের মানুষের বোঝা উচিত এটা কে বা কারা ঘটাচ্ছে। তার জন্য বাংলাদেশের মানুষকে সচেতন হওয়াটা খুব জরুরি। আমরা অবশ্যই চাই যাই হোক না কেন, যেভাবে যাই আমরা চাই না কেন, সেটা আলোচনার মাধ্যমে সেটা সবার সামনে আসুক। যে মৃত্যুর মিছিল তৈরি হয়েছে, আমরা নিশ্চয়ই আগামীকাল এমন আর একটা দিন দেখতে চাই না যেখানে মৃত্যুর সংখ্যা আমাদের গুনতে হয় এবং সেটা শত ছাড়িয়ে যায়। সবার প্রতি নিশ্চয়ই আমাদের এই অনুরোধ এবং এই আহ্বান থাকতে দেশটা আমরা সবাই শান্ত হই। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।